নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তো আজ যেটা আমরা শুরু করতে চলেছি তার নাম কি? চ্যাপ্টারের নাম হলো সেল। সেল চ্যাপ্টারটি, এই যে সেল আমাদের ক্লাস 11-এর ইউনিট 3-তে রয়েছে। ইউনিট 3-র মধ্যে রয়েছে সেল। সেলের আমরা চ্যাপ্টারটা যেটা পড়তে চলেছি সেটা কি না, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ঠিক আছে, কোষ গঠন ও কার্য। এরপর আমরা ঝটপট একবার সিলেবাসটা দেখে নিই। তো আমাদের সিলেবাস সেলতে রয়েছে, প্রথমে আমরা জানবো ইন্ট্রোডাকশন নিয়ে, সূচনা সম্পর্কে। ঠিক আছে, এরপর জানবো আমরা কি না সেল থিওরি অ্যান্ড সেল অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। সেলের থিওরি জানবো, কোষ তত্ত্ব বাংলায়, আর কি কোষকে যে এই যে আমরা জীবনের যে একক বলছি, গঠনগত একক, এই একক সম্বন্ধে এটা সম্বন্ধেও আমরা দেখে থাকবো। আর কি দেখব না সেল অ্যান্ড ইটস মেজর পার্টস, সেল মেমব্রেন। সেল এবং এটার মেজর পার্ট হিসাবে সেল মেমব্রেন দেখব অ্যান্ড প্রোটোপ্লাজম। সেল মেমব্রেন মানে তোমরা জানো সকলেই যে কোষ পর্দা, আর প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। এরপর বলি আর আমরা কি কি পড়ব না, আর পড়ব স্ট্রাকচার অফ এ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল ইন ব্রিফ। সংক্ষেপে পড়ব আমরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল। আর কি পড়ব, আর পড়ব আমরা স্ট্রাকচার অফ প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল ইন ব্রিফ। আর আমরা কি পড়তে চলেছি তাহলে, যে প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল নিয়েও আমরা একটা সংক্ষিপ্ত জিনিস আমরা পড়ব সেলের। আর কি পড়ব, আর পড়ব সেল এনভেলপ। সেলের যে এনভেলপ রয়েছে সে পর্দা, সেটা সম্বন্ধে জানবো, এনভেলপটা তার আবরণটা সম্বন্ধে যেটা। আর কি সেল মেমব্রেন অ্যান্ড সেল ওয়াল, যেটা বলছে আলট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটা সম্বন্ধে আমরা জানতে চলেছি। আর জানতে চলেছি কি না সেল অর্গানেলিস, আলট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। যেমন তাদের মধ্যে যারা যারা পড়ছে ধরো যে মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বডিজ আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, রাইবোজোম আছে, লাইসোজোম আছে, ভ্যাকিউলস আছে, প্লাস্টিড আছে, মাইক্রোবডিজ আছে। মাইক্রোবডিজ মধ্যে কারা, পেরক্সিজোম রয়েছে, স্ফেরিওজোম রয়েছে গ্লাইঅক্সিজোম। ঠিক আছে, আর কাদের আলট্রা স্ট্রাকচার পড়বো দেখিনি, আলট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন সম্বন্ধে আমরা জানবো। আর কি জানবো, আর জানবো আমরা সিলিয়া সম্বন্ধে, ফ্ল্যাজেলা সম্বন্ধে অ্যান্ড সেন্ট্রিওল সম্বন্ধে। আর এরপর আমরা যেটা দেখবো যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, সেই নিউক্লিয়ার মেমব্রেন সম্বন্ধে জানবো। আর জানবো আমরা নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন, নিউক্লিয়াস, আলট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এই সমস্ত এইগুলো রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে। আশা করি আমি সিলেবাসটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরপর আমি একটা নতুন বিষয়, যে তোমাদের মনে হচ্ছে নতুন বিষয়, কিন্তু এটা মোটেও নতুন বা অনেক কিছু না, কারণ আগেও তোমরা কোষ সম্বন্ধে জেনেছো ক্লাস 10-এ, এরপর ক্লাস 11-এ আর একটু ডেপথে তোমরা জানতে চলেছ। অন্য আর কিছুই না, টেনশনের কোনো কারণ নেই, ঘাবড়ানোরও কোনো কারণ নেই। তো এরপর আমরা শুরু করতে চলেছি আমাদের এই যে সেল। ঠিক আছে, সেল আমরা শুরু করতে চলেছি। তো তাহলে প্রথমেই আমি আসি যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের গিয়ে ইন্ট্রোডাকশন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ইন্ট্রোডাকশন বা সূচনা। তাহলে সেল নিয়ে বলতে গেলে আমাকে যে কথাগুলো না বললেই নয় সেগুলো প্রথমে বলি। সেল হচ্ছে আমাদের যে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সব রকম জীবের দেহেই কিন্তু এক বা একাধিক কোষ নিয়ে সেলটা তৈরি হয়েছে। তো ঠিক আছে, এরপর আমরা যেটা জানবো যে কোষকে আমরা বলে থাকি যে গঠনগত কার্যগত একক বলে থাকি, কেন বলি সে সম্বন্ধেও জানবো। এরপর কোষ, এই যে সেল কথাটা কোথার থেকে এসেছে, এই যে সেল কথাটা এসেছে এই যে ল্যাটিন শব্দ তোমরা শুনেছ সেলুলা কথার থেকে
সেলের কথাটার উৎপত্তি। এই সেলুলা কথাটার মানে কি? এই সেলুলা কথার মানে হচ্ছে গিয়ে, এর অর্থ হলো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ থেকে এসছে। সেল মানে হচ্ছে প্রকোষ্ঠ, এখান থেকে এসেছে সেল কথাটা। এরপর আমরা যেটা বলবো যে শুধু কি সেল কত রকমের হয়ে থাকে। প্রথমে তোমাদের এটা জানিয়ে রাখি যে সেল হয়ে থাকে আমাদের 2 টাইপসের। কি কি? একটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, আমরা শুনে থেকেছি যেটা হচ্ছে এককোষী জীব, আর আমরা শুনেছি মাল্টি। তাহলে কি? এককোষীয় হয় আবার বহুকোষীয় হয়। তাহলে যাদের একটাই মাত্র কোষ তাদেরকে বলবো ইউনিসেলুলার, যাদের একের বেশি কোষ রয়েছে তাদেরকে আমরা বলবো কি? মাল্টি সেলুলার। ক্লিয়ার এই পর্যন্ত? এরপর আমরা বলি, যেটা আমরা বলবো এরপর, না কোষ যে আমরা যখন ছোটোর থেকে আমরা যখন বড় হচ্ছি তখনও কিন্তু মনে করো দেখো এই যে জাইগোট সৃষ্টি হচ্ছে প্রতিটা, এই যে জাইগোটটা আসলে কি? সেটাও তো একটা সেল থেকেই উৎপত্তি হয়েছে। তাহলে চিন্তা করো একবার যে আমরা একটা সেল থেকে আমাদেরও উৎপত্তি, সেই একটা সেল আস্তে আস্তে কোষ বিভাজন করে করে তারপর আমরা এত বড় একজন মানুষ হয়েছি। এত বড় এক একটা মানুষ শুধু না, কেউ মানুষ, আবার আশেপাশে যে সমস্ত আমরা জীবেদের দেখেছি তাদের মধ্যে যেমন অনেক কিছু রয়েছে, গরু রয়েছে, ছাগল রয়েছে, আরও নানা রকম যে সমস্ত প্রাণীরা রয়েছে, পাখি রয়েছে, আরশোলা রয়েছে, ধান গাছ রয়েছে, আম গাছ রয়েছে, এমন অনেক 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 জিনিস রয়েছে। তো আমার যেটা বলার বিষয় যে তারা কিন্তু প্রত্যেকেই শুরুতে কিন্তু একটা সেল থেকেই উৎপত্তি হয়েছে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি যে সেটা হচ্ছে যে সেলটা প্রথম কে আবিষ্কার করেন আর কখনই বা আবিষ্কার করেন। তাহলে আমি তোমাদের বলি প্রথমেই শুরুতে যেটা না বললেই নয় যে উনি উনি যার কথা আমি প্রথমে বলতে চলেছি তোমাদের, তিনি হচ্ছেন 1665 খ্রিস্টাব্দে তিনি সেল আবিষ্কার করেছেন। সেল কি আবিষ্কার করেছেন? রবার্ট হুক সেল আবিষ্কার করেছেন প্রথম। কিন্তু একটা কথা মনে রেখো, এই যে রবার্ট হুক যিনি সেল আবিষ্কার করেছেন, তিনি কিন্তু জীবিত সেল কিন্তু আবিষ্কার করেননি। তিনি কিন্তু মৃত সেল আবিষ্কার করেছিলেন। মৃত সেল, কোষটা কি ছিল? বাংলায় হলে মৃত কোষ ছিল সেলটা ছিল মৃত কোষ। ওকে, এরপর আমরা বলবো যে তাহলে জীবন্ত কোষকে প্রথম আবিষ্কার করেছিল। জীবন্ত কোষ আবিষ্কার করেছিল 1674 থেকে 1674 to 1680। লিউয়েনহক প্রথম 1674 থেকে 1683 খ্রিস্টাব্দে তিনি প্রথম যে সেলটা বার করেছিলেন। লিউয়েনহক তিনি জীবন্ত সেল আবিষ্কার করেছিলেন। তিনি করেছিলেন জীবন্ত সেল, কিন্তু 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক তিনি করেছিলেন মৃত সেল। ঠিক আছে, মনে থাকবে। এরপর আমি যেটা নিয়ে আসবো এরপর আমি তোমাদের জানাবো যে ইন্ট্রোডাকশন হলো। এরপর আমাদের যেটা সম্বন্ধে জানতে হবে, ইন্ট্রোডাকশানে এইটুকুই, আর এর থেকে বেশি জানার কোনো প্রয়োজন নেই। তো এরপর আমরা যেটা নিয়ে পড়তে চলেছি সেটা হচ্ছে সেল থিওরি। সেল থিওরি মানে কি? সেল থিওরি মানে হলো কোষবাদ, বা আমরা বলে থাকি যেটা হচ্ছে কোষ তত্ত্ব। সেল থিওরি নিয়ে জানবো এবার আমরা। সেল থিওরির মেন কথা কি? সেল থিওরি কি বলেছে আমাদের? সেল থিওরি প্রথমত বলি আমি, যারা আবিষ্কার করেছেন তারা হলেন যে স্লেইডেন অ্যান্ড, উনি ছিলেন জার্মান উদ্ভিদবিদ এবং জার্মান প্রাণীবিদ, জুলজিস্ট তিনি হচ্ছেন সোয়ান, মানে একজন যিনি উদ্ভিদবিদ তিনি হলেন, তার নাম কি? তার নাম হচ্ছে স্লেইডেন, এবং যিনি প্রাণীবিদ ছিলেন তার নাম হচ্ছে সোয়ান। এই দুজনে মিলে প্রথম কোষতত্ত্ব বা কোষবাদ নিয়ে একটা মতবাদ প্রবর্তন করেছিলেন। তো এই মতবাদে আমরা কি জেনেছি? মতবাদে জানতে পেরেছি যেটা হচ্ছে সকল জীবই হচ্ছে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এখানে যেহেতু আমার লেখার মতো কিছু সেভাবে নেই, তাই আমি তোমাদের নোটসটা এখানেই প্রোভাইড করছি, তাই তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারবে। তাই আমি তোমাদের প্রথম থেকে নোটসটা প্রোভাইড করে যাচ্ছি, ঠিক আছে? যারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে তারা অবশ্যই এটার PDF ভার্জনটা পেয়ে যাবে। যদি কেউ হোয়াটসঅ্যাপ করতে না পারো, এখান থেকেও ডাইরেক্ট তোমরা নোটসটা নিয়ে নিতে পারো।
তাই আমি এই সুবিধাটা রেখেছি। তো আমি বলি 1838 থেকে 39 খ্রিস্টাব্দে কারা? স্লেইডেন এবং সোয়ান সেল থিওরি প্রণয়ন করেছেন। এরপর এর মূল বক্তব্যগুলি যেগুলি ছিল কি কি না, প্রথমত ছিল যে সকল জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। দ্বিতীয়ত ছিল যেটা যে জীবনের গঠনগত এবং কার্যগত একক ছিল, একক হচ্ছে কোষ, গঠনগত এবং কার্যগত একক, এটা ওনারা দুজন বলেছিলেন। এরপর 1855 খ্রিস্টাব্দে দেখো জার্মান রোগতত্ত্ববিদ রুডল্ফ ভিরচাও বলেছিলেন ওমনি সেলুলা ই সেলুলা, একটা নতুন টার্ম প্রণয়ন করেছেন তিনি, ওমনি সেলুলা ই সেলুলা। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো প্রতিটি কোষই কিন্তু তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। এটা হলো 3 নাম্বার। 3টা সেল থিওরি কি কি 3টা বক্তব্য পেয়েছি না, সকল জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, দ্বিতীয়ত জীবনের গঠনগত কার্যগত একক হলো কোষ, তৃতীয়ত হচ্ছে প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। এটাই হলো 3টি মূল বক্তব্য। দেন এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোষবাদের অসম্পূর্ণতা সম্বন্ধে। তো কোষবাদের অসম্পূর্ণতা আমাদের কি বলে না, কোষবাদ দ্বারা কোষের মধ্যে থাকা কোনো কিছুই জানা কিন্তু সম্ভব নয়। কোষবাদের অসম্পূর্ণতা যেগুলো যেগুলো আমাদেরকে কোষবাদ আমাদের বলতে পারে না, অর্থাৎ কি কি বলতে পারে না না, কোষবাদ দ্বারা কখনোই আমরা জানতে পারবো না যে কোষের মধ্যে থাকা এই যে কোষবাদ দ্বারা কোষের মধ্যে থাকা কোনো কিছুই আমাদের জানা সম্ভব নয়, মধ্যে থাকা কি কি আছে না আছে কিছুই বলতে পারবো না, এই সম্বন্ধে এটাই বোঝাতে চেয়েছে এখানে। তো আর কি বলা হয়েছে না, কোষতত্ত্বে কোষকে জীবদেহের গঠনগত একক হিসেবে বলা হলেও জীবের কিন্তু জীবদেহের কার্যগত এককও কিন্তু এটা বটে, ঠিক আছে। তো শুধুমাত্র বলা হয়েছিল এখানে জীবদেহের গঠনগত একক এখানে বলা হয়েছিল, কিন্তু কার্যগত একক কথাটা এখানে বলেনি, কিন্তু কার্যগত এককও কিন্তু কোষ। বিভিন্ন আর কি বলা হয়েছে দেখো, যে বিভিন্ন কোষগুলি কিভাবে একে অপরের সাথে সম্পর্ক রেখে কাজ করে সে বিষয়ে কোষবাদ ব্যাখ্যা করতে পারে না। এইগুলো হলো কোষবাদের অসম্পূর্ণতা। কোষবাদের অসম্পূর্ণতা তাহলে আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে জানিও। এরপর বলি যে আধুনিক কোষবাদ, আধুনিক কোষবাদটা কি বলে। তো আধুনিক কোষবাদ আমাদের যেটা বলেছে না, সকল জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, যেটা আমরা পেলাম ওমনি সেলুলা ই সেলুলা, এখান থেকে সকল জীবই কিন্তু এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এটা বলার আগে আমরা যেটা পেয়েছি যে প্রতিটি কোষই তার পূর্ববর্তী কোনো কোষ থেকে গঠন হয়েছে, এই যেটা 3 নম্বরে বলছি সেটাই আমরা পেয়েছি ওমনি সেলুলা ই সেলুলা থেকে। দ্বিতীয়ত যেটা আছে আমরা জেনেছি যে যে কোনো কোষই হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একক, ঠিক আছে। আর কি জেনেছি আমরা, এটা জানার পরেও আমরা যেটা জানতে পেরেছি না, 4 নম্বরে যেটা জেনেছি যে প্রতিটি কোষে জেনেটিক পদার্থ ডিএনএ আরএনএ থাকে, ডিএনএ থাকবে অথবা আরএনএ কিন্তু থাকবেই, কিছু না কিছু একটা থাকে। এবার কোষ তার প্রয়োজনীয় উপাদানগুলি নিজ দেহেই সে কিন্তু সংশ্লেষিত করে নিতে পারে বা তৈরি করতে পারে। প্রতিটি কোষ হোমিওস্ট্যাসিসের মাধ্যমে নিজস্ব সত্তাকে বজায় রাখে। এইগুলো হলো আধুনিক কোষবাদের এক একটা পয়েন্ট। এরপর আমরা আসি কোষবাদের ব্যতিক্রম। সব কিছুরই যখন একটা আমরা সোজা রাস্তায় যখন যাচ্ছি তখন তার ব্যতিক্রমও কিছু না কিছু একটা অবশ্যই রয়েছে বিজ্ঞানে। কিন্তু দেখো যেমন কোষবাদের ব্যতিক্রম কারা, এই কোষবাদ যে সমস্ত কিছু বলছে সে সমস্ত জিনিসের ব্যতিক্রম হলো ভাইরাস। ভাইরাসকে কেন বলছে, কারণ দেখো ভাইরাস হলো জীব আর জড় পদার্থের মধ্যবর্তী একটা অবস্থা, মানে কি সে হচ্ছে ইন বিটুইন, আমরা বলবো যেটা জীব, ঠিক আছে, জীব আর জড় এই দুটো জিনিসের মাঝামাঝি অবস্থায় অবস্থান করে কিন্তু ভাইরাস, ঠিক আছে। তো আর কি, আর কারা না, আর হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, যারা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। এবার আমি প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে বলবো, ঠিক আছে। তো তার মধ্যে থেকে আমি যেটা বলবো যে প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে বলছি আর কি, নিউক্লিয়াস ও পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু এখানে থাকে না এই প্রোক্যারিওটিক কোষে, তাই এটাকে বলা হচ্ছে যে কোষবাদের ব্যতিক্রম হিসাবে ধরা হয়েছে। আর কি না, কিছু শৈবাল ছত্রাক প্রোটোজোয়ার কোষের একক কিন্তু নিউক্লিয়াস যুক্ত নয়, একাধিক নিউক্লিয়াস থাকে, সেখানে কিন্তু একক নিউক্লিয়াস যুক্ত তারা কিন্তু নয় কোষগুলি, সেখানে কিন্তু একাধিক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। তার মধ্যে আবার যেমন আরবিসিতে কোনো নিউক্লিয়াসই থাকে না, ঠিক আছে, আরবিসিতে কিন্তু কোনো নিউক্লিয়াসই থাকে না। এই পয়েন্টগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর কি
না দেখো, এরপর আমরা যেটা পড়ব যে সেল অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, জীবনের মূল একক হিসাবে কোষ। এর প্রথমে সংজ্ঞাটা আমরা দেখিনি যে সংজ্ঞাতে কি বলছে। কোষ, কোষ কি বলা হচ্ছে না, সজীব প্রভেদক ভেদ্য আবরণে আবৃত প্রোটোপ্লাজমযুক্ত স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত কার্যগত একককে কোষ বলে। তাহলে কোষের ডেফিনেশন আমরা পেলাম যে কোষ কি। তাহলে কোষের সংজ্ঞায় কি বোঝাতে চেয়েছে আমাদের, না সজীব প্রভেদক ভেদ্য আবরণে আবৃত, আর কি বলছে প্রোটোপ্লাজম যুক্ত। এরপর আমি বলি প্রোটোপ্লাজম, বারবার তোমাদের এই টার্মটা হয়তো অস্বস্তিজনক লেগে থাকতে পারে, কিন্তু আমি বলবো প্রোটোপ্লাজম জিনিসটা কি একদম সহজ করে বুঝে নাও। প্রোটোপ্লাজম হচ্ছে এই যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম আর কিছুই না, এই যে প্রোটোপ্লাজম বলছি না, এই প্রোটোপ্লাজম হচ্ছে, ধরে নাও এটা একটা সেল, সেলের মধ্যে থাকা এই যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াস রয়েছে তো, আর এই বাইরে থাকা এখানে থাকা এই যে সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম আর এই নিউক্লিয়াস, এই দুটোকে একত্রে একসাথে বলে প্রোটোপ্লাজম। ক্লিয়ার? তোমরা দেখবে ক্লাস 9-এ একটা কথা পড়েছিলে টার্ম, যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসাবেও বলা হয়ে থাকে। এরপর আমি যেটা তোমাদের দেখাবো, যে এবার তোমরা যেটা জানবে যে এরপর কোষ কত রকম হয়। দেখো আমি প্রথমেই বললাম দু ধরনের হয়ে থাকে, একটা ইউনিসেলুলার আর একটা মাল্টিসেলুলার। ইউনিসেলুলার মানে কারা, যারা হচ্ছে এককোষী জীব, আর যেটা মাল্টিসেলুলার মানে হলো যারা হচ্ছে গিয়ে বহুকোষী জীব। এরপর বলি যে তাহলে এই যে ইউনিসেলুলার অর্গানিজম, যে সমস্ত, কাদেরকে ইউনিসেলুলার অর্গানিজম বলবো, না যাদের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত তারা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম। যেমন তাদের মধ্যে কারা পড়ছে, যেমন হচ্ছে অ্যামিবা, প্যারামেশিয়াম, ক্ল্যামাইডোমোনাস ইত্যাদি, এইগুলো হচ্ছে গিয়ে সবই কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম। এরপর যার কথা আমাদের বলতে হবে সেটা হচ্ছে এক সুবিধা, যেটা যে আমরা বলবো যেটা নিয়ে, তো সেটা হচ্ছে এদের সুবিধা কি অসুবিধা কি এগুলো সম্বন্ধে এরপর আমরা জানবো, যে এদের সুবিধাটা কি, থাকার জন্য অসুবিধাই বা কী। ঠিক আছে, তো সুবিধা কি না, সুবিধা দেখো, এককোষী জীবে সকল জৈবনিক কাজ একটিমাত্র দেহকোষেই কিন্তু সম্পন্ন হয়। এরা সব রকম পরিবেশে অতি দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে। তাহলে কি একটা মাত্র কোষ দিয়েই সমস্ত কাজ হয়ে থাকে, এরা সব রকম পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। এছাড়া এদের দেহ হয় সরল প্রকৃতির, এছাড়া সামান্য শক্তি ব্যয় করলেই চলে এদের। ঠিক আছে, এরপর আমি আসি অসুবিধাগুলো কি কি। তো অসুবিধাগুলো কি কি দেখে নিই একবার। অসুবিধা কি কি এদের অসুবিধা, দেখো কোষের শ্রমবিভাজনের সম্ভাবনা থাকে না, যেহেতু এরা এককোষী। ঠিক আছে, আর কি অস্তিত্ব রক্ষার জন্য কোষকে অনেক বেশি কাজ করতে হয় নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। বিশ্রামের সুযোগ পায় না একদম, আয়ুষ্কাল কম হয়, অর্থাৎ সার্ভাইভাল রেটও অনেক কম হয়ে থাকে এদের। প্রতিকূল পরিবেশে নিজেকে সুরক্ষা প্রদান করতে পারে না। প্রতিকূল পরিবেশ, অনুকূল আর প্রতিকূল কথাটা তোমরা শুনেছো। অনুকূল কথার মানে কি, মানে ওর জন্য যেটা আর কি কি বলবো, যে সহ্য করার মধ্যে আসছে যেটা, সেটা ওর অনুকূল পরিবেশে ওর মানিয়ে নেওয়া। আর যেটা ও সহ্য করতে পারছে না সেই রকম পরিস্থিতি, তখন প্রতিকূল পরিস্থিতি আর কি সৃষ্টি হয়ে থাকে, এইরকম ব্যাপারটা। এরপর বলি যে মাল্টিসেলুলার অর্গানিজম কি, যে সমস্ত জীবের দেহ একাধিক কোষ নিয়ে গঠিত তাদেরকে বহুকোষী জীব বলে। যে সমস্ত জীবের দেহটা একাধিক কোষ নিয়ে গঠিত তাদেরকে বলা হয়ে থাকে বহুকোষী জীব বা মাল্টিসেলুলার অর্গানিজম। এরপর সুবিধা কি না, সুবিধাতে হচ্ছে প্রত্যেকটি কোষের নিজস্ব কাজ এবং সম্পূর্ণ দেহের কাজ করতে পারে। মাল্টিসেলুলার অর্গানিজমে অবশ্যই একাধিক কোষ থাকবে, সেখানে আমরা জানতে পারছি যে এখানে থাকবে আমাদের একাধিক কোষ নিয়ে গঠিত, তাদেরকে বলবো আমরা কি বহুকোষী জীব। এদের সুবিধা কি না, প্রত্যেকটি কোষের নিজস্ব কাজ এবং সম্পূর্ণ দেহের কাজ করতে পারে এরা। সম্পূর্ণ কাজ দিলে কি, প্রত্যেকটি কোষের নিজস্ব কাজও করে এবং সম্পূর্ণ দেহের কাজও এরা করতে পারে। এদের যথাযথ সমবিভাজন বর্তমান। এদের কোষসমূহের মধ্যে কার্যগত সুসংবদ্ধতা দেখা যায়। বহুকোষী জীবের মৃত বা ক্ষতিগ্রস্ত কোষগুলি অনেক ক্ষেত্রে প্রতিস্থাপিত হতে পারে। তাই কিছু ক্ষেত্রে মৃত্যু বা ক্ষতি হলেও কিন্তু জীবের মৃত্যু ঘটে না। কোষগুলির কিন্তু মৃত্যু বা ক্ষতি হলেও সেখানে কিন্তু জীবের মৃত্যু ঘটে না। যেখানে এককোষী জীবের ক্ষেত্রে যদি কোষের মৃত্যু ঘটে তাহলে ওই জীবটিরও মৃত্যু
ঘটে থাকে। এরপর বলি অসুবিধাগুলো কি কি। অসুবিধা কি না, বহুকোষী জীবের জনন কোষ ছাড়া সকল প্রকার যে কোষগুলো রয়েছে সেই কোষের পরিণতির পর কিন্তু মৃত্যু ঘটে। কোষের অতি বিশেষত্বের জন্য কোষের পুনরুৎপাদন ক্ষমতা হ্রাস পায়। শ্রমবিভাজনের ফলে অতি বিশেষত্বযুক্ত কোষগুলি বেশ কিছু কোষীয় কাজ নষ্ট হয়ে যায়। অনেক কোষ নিয়ে দেহ গঠিত হয় বলে জৈবনিক কার্য সম্পন্ন করতে অনেকটা বেশি সময়ও লেগে যায়। এইগুলো হলো গিয়ে অসুবিধা। বহুকোষী কোষের এইগুলো হলো সব কিছু অসুবিধা। এরপর আমরা যেটা জানবো, বহুকোষী এককোষী জীব আর বহুকোষী জীব তাহলে আমরা জেনে গেছি। কোষ কি সেটাও আমরা জেনে গেছি। এরপর আমরা যেটা নতুন একটা টার্ম সম্বন্ধে জানবো সেটা হচ্ছে টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি জিনিসটা কি, এটা কিন্তু অবশ্যই জানতে হবে টোটিপোটেন্সি কি। তো আমি প্রথমেই বলে রাখি টোটিপোটেন্সি জিনিসটা কি। টোটিপোটেন্সি আর কিছুই না, প্রথমে আমি সংজ্ঞাটা বলে দিই, দেখো একবার সংজ্ঞায় কি লেখা আছে। তা আলাদা হয়ে যাওয়া দেহকোষের উপযুক্ত পরিবেশে এসে আলাদা হওয়া অংশ থেকে সম্পূর্ণ জীবদেহ তৈরি করার ক্ষমতাকে পূর্ণ ক্ষমতা বা টোটিপোটেন্সি বলে। এটা কিন্তু আমি এই জিনিসটা, এই নোটসটা পুরোটাই আমি নিজে তৈরি করেছি। কারণ কি, কারণ আমি চাইলে তো ছবিও দিয়ে দিতে পারতাম বই থেকে ছবি তুলে, কিন্তু আমি দেখলাম যেটা যে বইয়ে কিন্তু অতটা ভালোভাবে বুঝিয়ে লেখা নেই। আমি যদি তোমাদের এভাবে বুঝিয়ে না লিখে দিই তাহলে কিন্তু নোটসটা পড়ার সময় তোমাদের কিন্তু অসুবিধা হবে। কিন্তু তোমরা দেখো এখনো পর্যন্ত আমি যতটা পর্যন্ত পড়িয়ে দিয়েছি তোমাদের, তার মধ্যে কিন্তু কোনো অংশটাই তোমাদের কিন্তু বুঝতে কোনো আশা করি অসুবিধা হয়নি, আর এর পরেরটাও হবে না। তোমরা দেখতে থাকো। দেখো টোটিপোটেন্সি জিনিসটা তাহলে কি বললাম না, টোটিপোটেন্সি হচ্ছে ধরে নাও সবদিকে এক্সাম্পল ভালো হচ্ছে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে বলতে পারি আমি। প্ল্যানেরিয়া এরকম ধরো আকৃতির, ধরো ওর দেহটা, ঠিক আছে। এই প্ল্যানেরিয়ার কি হয়, যখন এরকম যখন পাট অংশে যখন আঘাত পেয়ে যখন বা কাটা গেলে এই এক একটা অংশ থেকে কি হয়, এক একটা অংশ থেকে পুনরায় একটা প্ল্যানেরিয়া তৈরি হয়। মানে ধরো কার যদি এরকম এইটুকু অংশটা আছে সেখান থেকেই আবার পুরোটা এরকম ফরমেশন হয়ে গিয়ে একটা নতুন প্ল্যানেরিয়ার সৃষ্টি হয়। এই জিনিসটাকেই বলা হচ্ছে গিয়ে টোটিপোটেন্সি। এই টার্মটাকে আমরা জেনে থাকছি যেটা টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি, ঠিক আছে। টোটিপোটেন্সি, এটাকেই আমরা টোটিপোটেন্সি বলছি। টোটিপোটেন্সি আর অন্য কিচ্ছু না। তাহলে প্রথমেই এটা কিন্তু আগে ভালো করে ক্লিয়ার করে নাও, কারণ টোটিপোটেন্সি কি শুধু প্ল্যানেরিয়ার হয় না, যে সমস্ত গাছগুলো দেখবে আমরা ব্রাঞ্চগুলোকে কেটে যখন আমরা মাটিতে লাগিয়ে দিই, তারপর যখন দেখো যে পুরো গাছটাই সেখান থেকেই সৃষ্টি হচ্ছে। যেমন ধরে নাও গাঁদা গাছ যদি বলি, গাঁদা গাছ হয় ডাল থেকে, গোলাপ গাছ হয় ডাল থেকে। এই সমস্ত গাছগুলো যেগুলো ডাল থেকে হয় সেগুলোর থেকে কী হয়, একটা পূর্ণ উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে এদেরও কিন্তু একটা টোটিপোটেন্সি রয়েছে। টোটিপোটেন্সি মানে কি, পূর্ণত্ব ক্ষমতা মানে কি, পুরোটাই তারা ফরমেশন করে নিতে পারে, পুরো বডিটাকে ফরমেশন করে নিতে পারে। তো তাহলে এরপর আমরা আশা করি আমি এটা ক্লিয়ার করতে পারলাম টোটিপোটেন্সিটা। এরপর আমি বলবো যেটা যে সেল অ্যান্ড ইটস মেজর পার্টস, এটা নিয়ে এরপর আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। তো সেল অ্যান্ড ইটস মেজর পার্টস মানে কি, সেল আমরা তো প্রথমত কোষ সম্বন্ধে জানবই। কোষ এর ছাড়াও যেটা আমরা জানছি যে কোষের প্রধান অংশগুলো কী কী, তার মধ্যে কী কী পড়ছি আমরা, কোষ পর্দা, প্রথমে যেটা পড়বো সেল মেমব্রেন অ্যান্ড প্রোটোপ্লাজমের মধ্যে কী কী ইনক্লুড রয়েছে, সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিয়েই কিন্তু প্রোটোপ্লাজম গঠিত হয়। আর কি পড়বো, কোষ পর্দা সম্বন্ধে। তো প্রথমেই আমরা তাহলে কোষ পর্দাটা সম্বন্ধে জেনে নিই। আমাদের কি একটা জিনিস জানতে হবে, যেটা যে একটি আদর্শ কোষের প্রধান অংশগুলি হলো, এক নাম্বার হচ্ছে সেটা হচ্ছে সেল মেমব্রেন। একটা আদর্শ কোষ দেখতে গেলে আমরা যেটা দেখতে পাবো যে একটা হচ্ছে সেল মেমব্রেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজম যেটা হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিয়ে তৈরি। এরপর কোষ পর্দা কি, প্রথমে দেখো একটু দেখে নিই। কোষ পর্দা হচ্ছে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমকে আবৃত করে যে প্রভেদক, ভেদ্য, স্থিতিস্থাপক লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরক কোষকে বহিরাঘাত থেকে রক্ষা করে তাকে কোষ পর্দা বা সেল মেমব্রেন বলে। এরপর এটা হয়তো ভাষাটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হলো হয়তো,
আমি এটা তোমাদের বুঝিয়ে বলার জন্য এটা বলেছি, কারণ এটা যদি তোমরা শুধু যদি সবাই নোটসটা না পেয়ে থাকো, যদি কখনো বই থেকে পড়ো, তাতে যাতে কোনোভাবেই অসুবিধা না হয়, তাই জটিল অংশটাকেও আমি কিছু কিছু জায়গায় তুলে ধরেছি, যে জায়গাটা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার পর তোমরা বই থেকে পড়লে আর আশা করি সেই জায়গাটাও অসুবিধা হবে না। তাও তো অসুবিধা থাকলে আমার তো বলাই রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাকে মেসেজ করে জানিও। এরপর বলি আমি তাহলে যে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে তো বললাম, প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম এই দুটোকে একসাথে বলা হয় গিয়ে প্রোটোপ্লাজম। নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজমকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, তো দেখো এখানেও লিখে দিয়েছি নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজমকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, তো কোষ পর্দা। কোষ পর্দা জিনিসটা কি না, প্রতিটা সজীব কোষ যেগুলো রয়েছে, সজীব কোষ, সজীব হতে হবে তো কোষগুলোকে, তাহলে তো প্রোটোপ্লাজম নিয়ে এই কথা, কোষ পর্দা নিয়ে কথা বলার আমার প্রশ্ন আছে। কোষ পর্দারে কীরকম না, প্রভেদক ভেদ্য পর্দা। আসল মানেটা কি, মানে কোষ পর্দা এমন একটা পর্দাটা যেটার মধ্যে দিয়ে কিন্তু বাইরের থেকে কোনো জিনিস কিন্তু যদি ভেতরে ঢুকতে চায় বা ভেতর থেকে কোনো জিনিস বাইরে বার হতে চায়, তাহলে কিন্তু কোনো মাধ্যম বশতে তারা কিন্তু বার হতে পারবে। প্রভেদক ভেদ্য, তারা ভেদ্য আর কি, তারা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক তারা লাইপোপ্রোটিন দিয়ে, প্রোটিনটার নাম লাইপোপ্রোটিন, এই লাইপোপ্রোটিন দিয়ে তারা তৈরি ত্রিস্তরীয় একটা সজীব আবরক। একটা সজীব আবরক যেটা রয়েছে, সেই সজীব আবরকটা হচ্ছে 3টা স্তর নিয়ে গঠিত। এই রকম এটা কি করে না, এই 3টা স্তর নিয়ে গঠিত, এই জন্যই না কোষকে বাইরের আঘাত থেকে তো রক্ষা করতে হবে, নাহলে তো কোষটাকে বাঁচানো যাবে না। তাই এটা কি করে, কোষকে বহিরাঘাত থেকে রক্ষা করে, তাকে আমরা কোষ পর্দা বা সেল মেমব্রেন বলবো। পর্দা, কোনো কিছু পর্দার কাজ কি? পর্দার কাজ তো বাইরের আঘাত থেকে রক্ষা করা, তাই হচ্ছে এটা হচ্ছে তাকে বলা হচ্ছে কোষ পর্দা, তাই বা সেল মেমব্রেন। এবার আমরা আসি প্রোটোপ্লাজম নিয়ে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষ পর্দা দ্বারা আবৃত, কোষ পর্দা দ্বারা আবৃত স্বচ্ছ দানাদার বর্ণহীন জেলি সদৃশ কোলয়েডীয় বস্তু বা ধাত্র অংশ, যা নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিয়ে গঠিত, তাকে প্রোটোপ্লাজম বলে। এই কথাটা আমি কেন এখানে লিখেছি, কারণ কি কোষ পর্দা দ্বারা আবৃত বলেছে, কারণ কি প্রোটোপ্লাজমটা, আমি যেটা বললাম প্রোটোপ্লাজম মানে কি, প্রোটোপ্লাজম মানে দেখো বললাম যেটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিয়ে তৈরি। তো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এই তো কোষটার বাইরে, কোষের বাইরে তো একটা, সেলের বাইরে কি আছে, একটা সেল মেমব্রেন আছে, বা কোষের বাইরে আছে কি একটা কোষ পর্দা আছে। এই যে কোষ পর্দা দিয়ে ঘেরা একটা স্বচ্ছ, তুমি যদি কীরকম বলবো আমি, যেরকম জল বা কাঁচ যদি আমি বলি, কাঁচ স্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করে, সেই রকম একটা জিনিস আমি বলছি এটা, যে এটা একটা স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ দানাদার অংশ, বর্ণহীন, এটা একটা বর্ণহীন, ঠিক আছে, এর কোনো বর্ণ নেই। এটা জেলি সদৃশ কেন বলা হচ্ছে জেলি সদৃশ, কারণ এই যে সাইটোপ্লাজম এটা হচ্ছে জেলি লাইক স্ট্রাকচার সাইটোপ্লাজমের, তাই জেলি সদৃশ্য বলেছে। কোলয়েডীয় ধাত্র অংশ, এর কোলয়েডীয় বস্তু রয়েছে বা ধাত্র অংশ রয়েছে, যেটা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম নিয়ে গঠিত। এই দুটোকে একত্রে বলা হয়ে থাকছে প্রোটোপ্লাজম। তুমি যদি একসাথে বলো যে কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে, এটা কিন্তু ভুল না। ঠিক আছে, এরপর আসি আমরা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আবার প্রোটোপ্লাজমের এই যে দুটো অংশ, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, তার মধ্যে প্রথমে আসি সাইটোপ্লাজম নিয়ে। সাইটোপ্লাজম কি? দেখো সাইটোপ্লাজম বলেছে কি, কোষের কোষ পর্দার অভ্যন্তরে নিউক্লিয়াস ছাড়া কোষীয় অঙ্গাণুযুক্ত অর্ধতরল জেলির মতো সান্দ্র অংশকে বলা হয়ে গিয়ে থাকে সাইটোপ্লাজম। অর্ধ জেলির মতো অংশ বললাম, একে কি বলে? সাইটোপ্লাজম। এরপর দেখো সাইটোপ্লাজমের 3টি অংশ রয়েছে। 1 নাম্বার অংশ হলো ধাত্র বা ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলছি। 2 নাম্বার হচ্ছে সাইটোপ্লাজমীয় কঙ্কাল। 3 নাম্বার হলো গিয়ে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই 3টা রয়েছে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে কারা কারা পড়ছে? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এরা পড়ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো লেখিনি বলে কি এগুলো নয়, না এগুলোও কিন্তু বটে। ঠিক আছে, আর কি এরপর আমরা জানবো সাইটোপ্লাজমের পরে আমরা আর কাকে নিয়ে পড়বো? নিউক্লিয়াস নিয়ে। তো এরপর আমরা দেখে নিই নিউক্লিয়াসটা ঝটপট করে।
নিউক্লিয়াস কি না প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের সর্বাপেক্ষা ঘন গোলক যেটা গোলক আকার দুটি পর্দা দ্বারা আবৃত যে কোষীয় অঙ্গাণু কোষের যাবতীয় শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে দুটো পর্দা কেন বলছে, দেখো এটা বাইরের আউটার মেমব্রেন রয়েছে অ্যান্ড ভেতরে এই যে ইনার মেমব্রেন এটার ভেতরে রয়েছে নিউক্লিয়াস, তাই বলা রয়েছে দুটি পর্দা দ্বারা আবৃত যে কোষীয় অঙ্গাণু কোষের যাবতীয় শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে তাকে আমরা বলে থাকি কি নিউক্লিয়াস। এরপর বলি আমরা যেটা যে কোষের গঠন, এরপর আমরা যেটা জানবো কোষের গঠন প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ, স্ট্রাকচার অফ সেল কার কার প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। এটা কিন্তু আমি শুধু নোটস থেকে না, এটা কিন্তু তোমাদের একটু বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি তোমাদের যেটা বোঝাবো এখান থেকে যে তাহলে প্রোক্যারিওটিক সেল কি ইউক্যারিওটিক সেল কি। তো প্রোক্যারিওটিক কথাটা দেখো, কথাটা কি বলছি আমি, প্রোক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক কথাটার মানে কি, প্রো কথাটা কোথা থেকে এসছে, প্রো কথাটার মানে হচ্ছে গিয়ে প্রিমিটিভ, যে কথাটা আমরা জেনেছি প্রিমিটিভ বা আদি, এটার বাংলা কি, এটার বাংলা হলো গিয়ে আদি। প্রো বা প্রিমিটিভ মানে আদি, আর ক্যারিওটিক কথাটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে গিয়ে ক্যারিয়ন, সেটা কি না সেটা হচ্ছে ক্যারিয়ন। ক্যারিয়ন কথার মানে হলো গিয়ে নিউক্লিয়াস, কি ক্যারিয়ন কথার মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে ক্যারিয়ন কথার মানে কি, ক্যারিয়ন কথার মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। তাহলে কি কি আমরা অংশ পাচ্ছি, যে একটা হচ্ছে প্রিমিটিভ মানে হচ্ছে আদি, আর হচ্ছে নিউক্লিয়াস, এই দুটো নিয়ে হচ্ছে এই দুটো টার্ম নিয়ে কিন্তু প্রোক্যারিওটিক কথাটা এসেছে। এরপর আমরা বলবো যে এই প্রোক্যারিওটিক কোষগুলো আসলে কি না, এগুলো হচ্ছে আণুবীক্ষণিক সরল আর সবচেয়ে প্রাচীন জীবকোষ এটা। আর এটা মনে রাখবে সবসময় এগুলো কিন্তু হয়ে থাকে কি না, এগুলো সব সময় যেটা এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য, এগুলো হয়ে থাকে এককোষী, বা আমরা এটাকে কি বলে থাকি না, এটাকে আমরা বলে থাকি ইউনিসেলুলার অর্গানিজম। এরা কিন্তু সর্বদাই ইউনিসেলুলার হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে প্রোক্যারিওটিক কোষ রয়েছে, প্রোক্যারিওটিক কোষ তাহলে কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, কাদের মধ্যে দেখতে পাওয়া যায় এটা বলার আগে তোমাদের প্রশ্ন এটা নিশ্চয়ই তৈরি হয়েছে, হওয়াটা অবশ্যই প্রয়োজন, আর যদি নাও হয়ে থাকে তো আমি সেটা বলে ক্লিয়ার করব। তো প্রথমে বলি সংজ্ঞা কি না, সংজ্ঞা হচ্ছে যে কোষে অসংগঠিত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস, যেটা একটা সেলের যেগুলো বৈশিষ্ট্য, একটা সেলের মধ্যে কি থাকে সাইটোপ্লাজম থাকে, এখানে থাকে সাইটোপ্লাজম আর ভেতরে থাকে একটা নিউক্লিয়াস। এই যাদের মধ্যে এই যে নিউক্লিওলাসটা নেই, নিউক্লিওপ্লাজম দ্বারা গঠিত প্রকৃত একটা নিউক্লিয়াস অনুপস্থিত, এই সমস্ত যে নিউক্লিওলাস থাকবে বা নিউক্লিওপ্লাজম এরকম কিছু নেই, এই সমস্ত জিনিসগুলো অনুপস্থিত আছে। আর কি সাইটোপ্লাজমীয় যে পর্দাবৃত রয়েছে সাইটোপ্লাজমীয় কোষীয় অঙ্গাণু এদের মধ্যে কিন্তু থাকে না, যেটা একটা নর্মাল সেলে থাকে সেটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না, এটা কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু থাকে না। কি বলছি, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু এরকম সেলটা থাকে না, এদের অনুপস্থিত থাকে, ক্রোমোজোমও গঠিত হয় না, এদেরকে তাই বলা হয়ে থাকে কি প্রোক্যারিওটিক। এরা প্রথমে এসেছে একদম পৃথিবী সৃষ্টির শুরুর দিকে এরা এসেছে বলে এদেরকে বলা হয়ে থাকে প্রোক্যারিওটিক, যেটা প্রিমিটিভ আর ক্যারিয়ন, প্রিমিটিভ নিউক্লিয়াস, এই দুটো টার্ম পাচ্ছি এখান থেকে বুঝতে পারছো যে প্রোক্যারিওটিকরা এককোষী হয়ে থাকে। আর কি এদের এক্সাম্পল কি না, এদের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, পিপিএলও, মাইকোপ্লাজমা, ঠিক আছে, এরকম কিছু কিছু রয়েছে। তারা হচ্ছে এরা সকলে হচ্ছে এককোষী। তোমরা হয়তো জেনেছো কোনো কোনো জায়গায় হয়তো তোমরা পড়েছো বা তোমরা নিজেরাও হয়তো পড়েছো যে আর এই হুইটেকার কথাটা কেন বলছি, কারণ এর নিয়ে একটা কথা আমি তোমাদের বলতে চলেছি। RH হুইটেকার, বানান ভুল হতে পারে তার জন্য ক্ষমা করে দিও। তো আমি মোটামুটি একটা যেটা জানার জন্য তোমাদের বলছি যে RH হুইটেকার, ঠিক আছে, RH হুইটেকার প্রস্তাবিত যে 5 কিংডম ক্লাসিফিকেশন রয়েছে, মানে 5 রাজ্য যে শ্রেণীবিন্যাসটা রয়েছে 5 কিংডম ক্লাসিফিকেশন, তো সেখানে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে তিনি 5টা রাজ্য সম্বন্ধে বলেছিলেন। তো সেই 5টা রাজ্য কি কি, প্রথমে আসে মোনেরা, তারপরে আসে প্রোটিস্টা,
প্রোটিস্টা, দেন ফাঙ্গি, প্ল্যান্টি বা প্ল্যান্টাই যেটা বলে থাকো না কেন, আর হচ্ছে অ্যানিম্যালিয়া। এই 5টা রাজ্য শ্রেণীবিন্যাস, তার মধ্যে প্রোক্যারিওটিকের মধ্যে পড়ে মোনেরা। সবসময় মোনেরা হচ্ছে প্রোক্যারিওটিকের অন্তর্গত। প্রোক্যারিওটিক, তাহলে মোনেরার মধ্যে কারা কারা পড়ছে? ওই যে বললাম ব্যাকটেরিয়া, তারপর যারা রয়েছে মাইকোপ্লাজমা, ঠিক আছে, মাইকোপ্লাজমা, পিপিএলও, এরা পিপিএলও, এই সমস্ত যে এক্সাম্পল, এগুলো হচ্ছে তাদের এক্সাম্পল। আরও আছে, আমি নোটসে তোমাদের বলে দেবো। তো তোমরা যদি বলো নোটসটা দেখিয়ে দিতে, তাহলে তার জন্য আমি দেখিয়ে দিই। দেখো এখানে আমি এই সমস্ত কথাগুলো লিখে দিয়েছি। তো আমি এইগুলো আর আমি রিপিট করছি না, বরং তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আমি আসি এর প্রধান বৈশিষ্ট্যতে, যেটা তোমাদের বলতে চাই প্রথমে আমি। না, এদের প্রধান বৈশিষ্ট্য কি না, এদের সেল ওয়ালটা পেপটাইড ও গ্লাইকেন যুক্ত। এদের একটা সেল ওয়াল রয়েছে। সেল ওয়াল তো সবার থাকে না, সেল ওয়াল শুধুমাত্র যাদের মধ্যে থাকে না, আমি বলবো সবার থাকে না, তার মধ্যে যাদের থাকে না তারা হচ্ছে এই অ্যানিমেলিয়া পর্বের অন্তর্গত। প্রাণীদের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। তো সেল ওয়াল কি, সেল ওয়াল এদের হচ্ছে পেপটাইডোগ্লাইকেন যুক্ত, এদের সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন যুক্ত। এদের আর কি রয়েছে, আর একটা বিশেষ বৈশিষ্ট্য 70S রাইবোজোম রয়েছে, 70S রাইবোজোম বর্তমান এদের মধ্যে। নিউক্লিওয়েডের ডিএনএ ছাড়াও একটি গোলাকার অতিরিক্ত ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলে জানি। কি বলে জানি? যেটাকে আমরা প্লাজমিড বলে জানি। কোষের বহি আবরণ থেকে ফ্ল্যাজেলা, পিলি, ফিমব্রি এগুলো বহিবৃদ্ধি দেখতে পাওয়া যায়। কোষের বহি আবরণ থেকে আমরা দেখতে পাই যেগুলো ফ্ল্যাজেলা দেখি, পিলি দেখি, ফিমব্রি দেখি, এগুলো আমরা বহিবৃদ্ধি দেখতে পেয়ে থাকি। আর কি থাকে, কোষে কোষ গহ্বর কিন্তু থাকে না, এদের মধ্যে আবার কোষ গহ্বরও থাকে না, ঠিক আছে। এইগুলো হলো এদের মধ্যে প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো প্রধান বৈশিষ্ট্য, এরপর আমি তোমাদের একটা জিনিস একটু বলে দিই, যেটা তোমরা বই থেকে একটু করে নিও। কারণ এই জিনিসটা আমি আর শুধু শুধু লিখে সময় নষ্ট করছি না, তাই আমি তোমাদের মধ্যে একটু আমি তোমাদের এটা বলে দিচ্ছি, ঠিক আছে। যেটা মেন কথা বলার জন্য, এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদেরকে পার্থক্যটা রেডি করতে বলেছি। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্যটা, এটা কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া রইলো, এটা কিন্তু তোমরা তৈরি করবে নিজেরা, এটা কিন্তু একদম ছেড়ে দেবে না। এই কোশ্চেন্সটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, তাই আমি এটা দিয়েছি। কিন্তু যদি তোমরা এটা তৈরি করতে না পেরে থাকো পার্থক্যটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, অথবা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে বলো, আমি কিন্তু তোমাদের এটার পার্থক্যটা কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কারা আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা, এই দুটো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। তো শুনে নাও প্রথমে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কারা আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা তাদেরই বলবো যারা গ্রাম স্টেনিং পদ্ধতিতে, যখন ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন, কি দুটো জিনিস দেওয়া হয় লিখে আমি তোমাদের দিয়ে দিই। দেখো এখানে ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট প্লাস আয়োডিন, ঠিক আছে। ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন এই দুটো জিনিস যখন দেওয়া হয়, তারপরে কি হয় না, তারপর দেখা যায় যেটা, যে আয়োডিনের দ্বারা রং করার পর যে সমস্ত রঞ্জিত ব্যাকটেরিয়ার কোষগুলো অ্যালকোহল বা অ্যাসিটোন দিয়ে যদি আমরা ধুই, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে দিচ্ছি সেগুলোকে যদি আমরা পরবর্তীকালে অ্যালকোহল অ্যাসিটোন দিয়ে আমরা যখন ধোবো, তারপরেও কিন্তু ক্রিস্টাল ভায়োলেটের যে রং সেটা কিন্তু ধরে থাকে। এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক একটা এক্সাম্পল, এদেরকে বলা হয়ে থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এদের কোষ প্রাচীরে উপস্থিত বেশি পরিমাণে পেপটাইডোগ্লাইকেন এবং টিকোইক অ্যাসিড থাকার জন্য এই যে ক্রিস্টাল ভায়োলেট কালারটা, এটা কিন্তু যেতে চায় না, এই ভায়োলেট রঙটা কিন্তু তাদের মধ্যে থেকেই যায়। আর যার এটা কাদের বললাম বৈশিষ্ট্য, গ্রাম পজিটিভের মধ্যে। আর গ্রাম নেগেটিভ, যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাদের জন্য কি না, তাদের জন্য গ্রাম স্টেনিং পদ্ধতিতে রং করার পরে যে সমস্ত রঞ্জিত ব্যাকটেরিয়াগুলো
কোষ তাদেরকে যদি অ্যালকোহল বা অ্যাসিটোন দিয়ে ধোয়ার পর যদি আমরা ক্রিস্টাল ভায়োলেট রং দেখি তাদের মধ্যে, তো তারা ধরে রাখতেই পারছে না। তখন আমরা বুঝতে পারি যে এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাদেরকেও এই সেম জিনিস দেওয়া হয়ে থাকে, এই ক্রিস্টাল ভায়োলেট দেওয়া হয়ে থাকে, প্লাস আয়োডিন দেওয়া হয়ে থাকে। কিন্তু যখন আমরা অ্যালকোহল দিয়ে তাদেরকে ধুয়ে দিই, অ্যালকোহল বা অ্যাসিটোন দ্রাবক দিয়ে যখন আমরা ধুই, তখন আমরা দেখি এদের মধ্যে কিন্তু এই ক্রিস্টাল ভায়োলেটের যে ভায়োলেট কালার, এটা কিন্তু আর থাকে না, এটা চলে যায়। তাই এদেরকে আমরা বলে থাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এদের পার্থক্যটা তোমরা অবশ্যই দেখে নিও। এরপর যেটা আমরা বলবো যে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষটা কি, প্রথমে আগে এটাও বলি, নোটসটা বলার আগে আমি যেটা বলবো ইউক্যারিওটিক, এই ইউক্যারিওটিক জিনিসটা কি। ইউক্যারিওটিক এই কথাটাও আসছে, এই শব্দটাকেও ভাঙলে আমরা দুটো টার্ম পাবো। একটা ইউ মানে হচ্ছে এই যে ইউ কথাটা আমরা যেটা পাচ্ছি, এই ইউ কথাটার অর্থ যদি আমি তোমাদের বলি, ইউ কথার অর্থ হচ্ছে আদর্শ, আদর্শ বা প্রকৃত। আমরা দুটোই বলতে পারি, হয় বলতে পারি আমরা আদর্শ বা প্রকৃত। ইউ কথাটার মানে এটাই, ঠিক আছে। আর ক্যারিওটিক, সেম কথা, ক্যারিওটিক এটাও এসেছে কোথা থেকে, এটাও এসেছে ক্যারিয়ন কথার থেকে। ক্যারিয়ন মানে কি বললাম, ক্যারিয়ন মানে বললাম নিউক্লিয়াস। তো প্রকৃত নিউক্লিয়াস যাদের মধ্যে থাকে, তো যে সমস্ত কোষে, তাহলে বুঝতেই পারছো নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয় পর্দা থাকবে, নিউক্লিওলাস থাকবে, একটা কোষের যা যা বৈশিষ্ট্য সেই সমস্ত কিছুই থাকবে। ক্রোমাটিন জালিকা থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, তাদের মধ্যে যেটা নিউক্লিয়াস এইরকম এই সমস্ত কিছু দিয়ে তৈরি নিউক্লিয়াসটা থাকবে, এবং পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু বর্তমান থাকবে। তাদেরকে আমরা বলে থাকবো কি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু সাইটোপ্লাজম থাকবে, এখানে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজমীয় সমস্ত অঙ্গাণুগুলো থাকবে, এমনকি নিউক্লিয়াসটা তোমরা যেরকম জানো একটা সেলের নিউক্লিয়াস হয়, এটা সমস্ত কিছুই এখানে দেখতে পাওয়া যাবে। তারা কি, তাদেরকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল। এরপর বলবো ইউক্যারিওটিক সেল তাহলে কাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই যে আমি একটু আগে বললাম RH হুইটেকারের এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে থেকে শুধুমাত্র মনেরা পড়ে প্রোক্যারিওটিকের মধ্যে, বাকি যারা যারা রয়েছে মানে এই যে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টেই, অ্যানিমেলিয়া, এই চারজন কিন্তু পড়ে, এই চারজন পড়ে কার আন্ডারে, এই ইউক্যারিওটিকের আন্ডারে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে ইউক্যারিওটিকের আন্ডারে কারা কারা পড়ছে। এরপর দেখো নোটসটা, এরপর দেখতে পারো, এরপর এখানে দেখে নাও সংজ্ঞাটা, যে কোষে আদর্শ নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম দ্বারা গঠিত নিউক্লিয়াস থাকে, এবং পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু বর্তমান, তাদেরকে আমরা ইউক্যারিওটিক কোষ বলি। এরপর দেখো যে উদাহরণ কারে না সকল প্রোটিস্টা পর্বের, তারপর উদ্ভিদ, প্রাণী ও ছত্রাকের যে সমস্ত কোষ, এটা হচ্ছে উদাহরণ। এরপর প্রধান বৈশিষ্ট্য, এদের প্রধান বৈশিষ্ট্য কি না, এদের সেল ওয়াল সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন দ্বারা তৈরি। এদের সেল ওয়ালটা কারো কারো সেলুলোজ দিয়ে তৈরি, কারো আবার হেমিসেলুলোজ, কারো আবার পেকটিন, এরকম জিনিস দিয়ে তৈরি। এদের মধ্যে কি দেখা যায়, রাইবোজোম দেখা যায়, 80S প্রকৃতির দ্বিতন্ত্রী ডিএনএ বর্তমান থাকে, যা হচ্ছে হিস্টোন প্রোটিনযুক্ত। আর কি কি, পিলিফিম্ব্রি কিন্তু এদের থাকে না। প্রোক্যারিওটিকের ছিল, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু কোনো পিলিফিম্ব্রি থাকে না। আর কি, কোষ রসযুক্ত গহ্বরও উপস্থিত, ঠিক আছে। আর এরপর আমরা যেটা দেখব, তাহলে আমাদের ইউক্যারিওটিক কোষের উদাহরণ, প্রধান বৈশিষ্ট্য, এগুলো ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য কি, এই পার্থক্যটা তোমরা অবশ্যই আমি এখানে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর পর এই সমস্ত পয়েন্টসগুলো তোমরা পড়লেই হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় বাড়তি কোনো পয়েন্টস অ্যাড করবে, তাহলে তোমরা বই থেকে সেগুলি অ্যাড করে নিতে পারো। তো চলো দেখে নাও একবার প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্যগুলি কী কী। এরপর বলি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্যটা কী। পার্থক্যটা বলে দিই, দেখো প্রথম পয়েন্ট আমি যেটা রেখেছি নিউক্লিয়াস। প্রোক্যারিওটিকের কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত নয়, এদের ক্ষেত্রে কিন্তু সুগঠিত নয়। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু এটা সুগঠিত। এটাকে কি বলছি আমি, সুগঠিত, কারণ এখানে দেখতেই পেলে যে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকা প্রয়োজন সে সমস্ত সব কিছুই রয়েছে। একটা আদর্শ নিউক্লিয়াসে বা আদর্শ কোষে যা যা থাকা প্রয়োজন সেগুলো ইউক্যারিওটিকে কিন্তু সবই রয়েছে, কিন্তু প্রোক্যারিওটিকে কিন্তু তার নেই। তাই নিউক্লিয়াস এখানে সুগঠিত নয়, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু সুগঠিত। প্লাজমিড কাদের থাকে বললাম,
প্লাজমিড থাকে এককোষী যে সমস্ত জীব রয়েছে, তাহলে তাদের মধ্যে প্লাজমিড থাকে। তাহলে প্রোক্যারিওটিকের মধ্যে কিন্তু প্লাজমিড থাকে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু প্লাজমিড থাকে না। ঠিক আছে, আর কি রাইবোজোম প্রোক্যারিওটিকের ক্ষেত্রেও আছে, ইউক্যারিওটিকের ক্ষেত্রেও আছে, কিন্তু বিশেষ যেটা বৈশিষ্ট্য, যেটা পার্থক্য, না রাইবোজোম কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S প্রকৃতির থাকে, আর ইউক্যারিওটিকের মধ্যে থেকে থাকে 80S। তাহলে কি প্রোক্যারিওটিকের মধ্যে থেকে 70S আর ইউক্যারিওটিকের মধ্যে কি থাকে 80S। আর এরপর যে পয়েন্টগুলো আমি রেখেছি পরপর, না পিলিফিম্ব্রি প্রোক্যারিওটিকের থাকে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু থাকে না। কোষগহ্বর কিন্তু আবার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু থাকে না, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে আবার থাকে। বেম গঠন কিন্তু করতে পারে না প্রোক্যারিওটিক কোষ, বেম গঠিত হয় না এখানে, কিন্তু ইউক্যারিওটিক কোষে গঠিত হয়। আর কি মেসোজোম কার মধ্যে থাকে? মেসোজোম প্রোক্যারিওটিকের থাকে, ইউক্যারিওটিকের কিন্তু মেসোজোম থাকে না। তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। পরবর্তী পার্টে আমি তোমাদের বাকি যে সমস্ত সিলেবাসের যে সমস্ত তোমাদের বাকি রইল সেইগুলো আমি কভার করে দেবো। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে যেগুলো পড়লাম, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন সেল থিওরি, সেল অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, এটা জেনেছি। আর জেনেছি যেটা যে সেল অ্যান্ড ইটস মেজর পার্ট, সেল মেমব্রেন অ্যান্ড প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এটা জেনেছি। আর জেনেছি স্ট্রাকচার অফ এ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল ইন ব্রিফ। এই পর্যন্ত আমরা কিন্তু জেনে নিয়েছি। এরপর পরের দিন যেটা করব, এই পরবর্তী যে সমস্ত টপিকগুলো আছে এগুলো কভার করার চেষ্টা করব পরবর্তী পার্টগুলোতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো।